হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু LWS একাডেমি। আজকে আমি তোদের হিউম্যান রিপ্রোডাক্টিভ হেলথটা পড়াবো। এর আগে আমি হিউম্যান রিপ্রোডাকশনের লেকচার নিয়েছি, যারা দেখিসনি তারা ওটা দেখে আসতে পারিস। তো চল কথা না বাড়িয়ে আজকের লেকচার শুরু করা যাক। তো হিউম্যান রিপ্রোডাক্টিভ হেলথ, তো এর মধ্যে আমরা মেইনলি যেটা দেখব যে আমাদের যে সমস্ত রিপ্রোডাক্টিভ অর্গ্যানসগুলো রয়েছে সেগুলো কীভাবে এফেক্টেড হতে পারে বা কোন প্যাথোজেনের মাধ্যমে কি রোগ দেখা দিচ্ছে, তো এই সমস্তই আমরা দেখে থাকব। তো এখানে বলছে সূচনাতে আমরা একটু দেখে নেব যে নারী ও পুরুষের যৌবনকালে জননাঙ্গ এবং তাদের স্বাভাবিক কার্যকারিতা যে বজায় রাখা এবং জননাঙ্গের রোগ প্রতিরোধ করা, এই বিষয়ে আমরা এখানে জানবো। তো এগুলো একটু দেখে নিবি। বলছে জনন স্বাস্থ্যের প্রয়োজনীয়তা তাৎপর্য। আচ্ছা, প্রয়োজনীয়তাটা কি? প্রথম কথা, তোকে একটা স্বাভাবিক জীবন যদি নিতে হয় তাহলে তোকে সমস্ত দিক থেকেই স্বাভাবিক হতে হবে। সেটা বিভিন্ন রোগ হতে পারে, বা তোর জননগত স্বাস্থ্য হতে পারে, বা তোর মানসিক স্বাস্থ্য হতে পারে। তো সমস্ত দিক থেকেই সুস্থ থাকাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে জননগত স্বাস্থ্য নিয়ে মেইনলি আলোচনা করা হবে। তো পুরুষ ও নারীর যৌন জীবনকালে সন্তান উৎপাদনের যে ক্ষমতা সেটা বজায় রাখা, শুক্রাণু এবং ডিম্বাণুর উর্বরতা সম্পর্কে ওয়াকিবহাল থাকা, তো এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু জানবো। আর এগুলো আমরা আগে থেকে জেনে থাকলে ভবিষ্যতে আমাদের এটা ডায়াগনোস করতে সুবিধা হবে যে আদৌ কোনো প্রবলেম হয়েছে কিনা। পরিবারকে সমৃদ্ধশালী এবং সুস্থ রাখা, শিশু পালন, টিকাকরণ, গর্ভকালীন অবস্থায় মা বিভিন্ন সময় দেখবি টিকা নেয়, বা বিভিন্ন ধরনের ওষুধ। তো এই সমস্ত বিষয়ে যদি আমরা আগে থেকে জানতে পারি যে না কী প্রবলেমস হতে পারে, তো আমরা সহজে ডায়াগনোস করতে পারবো এবং সহজে তার ট্রিটমেন্ট করতে পারবো। জন্ম নিয়ন্ত্রণ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন আমরা না চাইতে আনওয়ান্টেড প্রেগনেন্সি যাকে বলে, তো সেটা থেকে যাতে বিভিন্ন ছোট ছোট মেয়েদের বাঁচানো যায়, তো এই বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যৌন রোগ বিস্তার প্রতিরোধ আমরা কিভাবে করব? আচ্ছা, যৌন রোগ যেটা বললাম, মানে আমাদের যে সমস্ত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলতে আমরা কি বুঝবো? আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গ্যানসগুলো, ওগুলো বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছে। তো কেন এফেক্টেড হচ্ছে বা কিভাবে এফেক্টেড হচ্ছে, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে সতর্ক থাকব। তো এখানে আমরা ওটাই দেখব। বলছে যে সমস্ত রোগ যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে তাদেরকে বলছে যৌন রোগ বিস্তার। আচ্ছা, কিভাবে করে সেটাও আমরা দেখব। তো প্যাথোজেন বা রোগের কারণ কি কারণে হতে পারে? লাইক ভাইরাস থাকতে পারে, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, ক্ল্যামাইডিয়া, নিমাটোড, এই বিভিন্ন কারণে কিন্তু রোগের জীবাণুটা একজন থেকে আরেকজনের শরীরে যেতে পারে সেক্সুয়ালি। আচ্ছা, তার জন্য আমাদের কি করতে হবে সেটাও আমরা দেখব। তো তার আগে আমরা জেনে নিই যে কী রোগ হতে পারে। ভাইরাস আক্রান্ত রোগ, এইডস, হেপাটাইটিস। এইডসের ভাইরাস আমরা জানি এইচআইভি হচ্ছে এইডসের ভাইরাস। এছাড়া ব্যাকটেরিয়া আক্রান্ত গনোরিয়া, সিফিলিস, প্রোটোজোয়া আক্রান্ত ট্রাইকোমোনিয়াসিস, ক্ল্যামাইডিয়া আক্রান্ত ক্ল্যামাইডিয়াসিস। এটা কিন্তু মনে রাখবি যে কোনটার ফলে কি হচ্ছে, ভাইরাসের জন্য কোনটা, ব্যাকটেরিয়ার জন্য কোনটা, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবার রোগের প্রতিরোধ করব কিভাবে? এটা কিন্তু এমন নয় যে রোগটা হওয়ার পরে সারাবো কিভাবে, এটা পরের বিষয়। ওটা ট্রিটমেন্ট কীভাবে করবো, দ্যাটস ডিফারেন্ট থিং। আমরা রোগটা যাতে না হয় সেটা নিয়ে কী করে সচেতন থাকবো? প্রথমত, কেবল স্বামী এবং স্ত্রীর মধ্যেই যৌন সম্পর্ক কিন্তু সীমাবদ্ধ রাখা উচিত। অপরিচিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে এড়িয়ে চলা। 2 নম্বর, অপরিচিত ব্যক্তির সঙ্গে যৌন মিলনকালে কন্ডোম ইউজ করা, যাতে একজনের দেহ থেকে আরেকজনের দেহে ব্যাকটেরিয়া বা ভাইরাস এই সমস্ত কিছু ট্রান্সমিট না হতে পারে। এসটিডিতে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করানো, কারণ ওটা বাড়তে দিলে কিন্তু ভবিষ্যতে বড় আকার নিতে পারে। আচ্ছা, রোগ বিস্তার, মোড অফ ট্রান্সমিশন কী হতে পারে? নাম্বার 1, যৌন মিলন, যেটা আমরা এক্ষুনি বললাম যে শুধুমাত্র ওটা স্বামী এবং স্ত্রীর মধ্যেই হওয়া উচিত, না তো কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে। যৌন মিলনকালে হতেই পারে যে তার এমন কোনো রোগ রয়েছে যেটা আমাদের জ্ঞাত নয়, তো আমাদের মধ্যে সেটা আসতেই পারে, তো এটা থেকে এড়িয়ে চলা উচিত। নাম্বার 2, হাসপাতাল এবং নার্সিংহোমে ব্যবহৃত ইনজেকশন বা সিরিঞ্জ, নিডল, আমাদের দেখতে হবে যে ওগুলো তারা জীবাণুমুক্ত করে আমাদের উপর ইউজ করছে কিনা। না তো একজন একটা ইউজ করে তারপর আবার ওটাই আমাদের উপর ইউজ করছে, তাহলে এটা কিন্তু ভবিষ্যতে আমাদেরকে ডেঞ্জারে ফেলে দিতে পারে। তো এটার থেকে কিন্তু সতর্ক থাকতে হবে।
আক্রান্ত মানুষের রক্ত কোনো রকম পরীক্ষা না করে সুস্থ ব্যক্তির দেহে যদি সঞ্চালন করা হয়, আমরা দেখবি মাঝে মধ্যেই শোনা যায় যে এই গ্রুপের রক্ত লাগবে, বি গ্রুপের রক্ত লাগবে, এবার সেটা আমরা যদি আগে থেকে না দেখি যে ওই রোগটার অন্য কোনো অসুখ রয়েছে কি না, তাহলে সেটা আমাদের শরীরে চলে আসবে যদি আমরা নিয়ে নিই। তো এগুলো থেকে কিন্তু সতর্ক থাকতে হবে, এগুলো যাতে ভালো করে পরীক্ষা করে তারপরেই নেওয়া হয়। আচ্ছা, নেক্সট, কোন অসুখের জন্য কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস দায়ী সেটা আমরা দেখে নেব। যেমন দেখ, গনোরিয়ার জন্য নিজেরিয়া গনোরি, সিফিলিসের জন্য ট্রিপোনিমা প্যালিডাম, এইডসের জন্য এইচআইভি, হেপাটাইটিস বি এর জন্য এইচবিভি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, জেনিটাল হার্পিস, এটা হচ্ছে জেনিটাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এ সমস্ত কিছু দেখে নিবি। তারপরে ক্ল্যামাইডিয়া, যেটা আমরা একটু আগে পড়লাম, ক্ল্যামাইডিয়া, ট্রাইকোমোনিয়াসিস, ভ্যাজাইনালিস, এগুলো কিন্তু আসতেই পারে শর্ট কোশ্চেন হিসেবে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখে নেব গনোরিয়া। গনোরিয়ার প্যাথোজেন কি, এখানে একটু ভুল লেখা যাবে, বেরোবে নেইজেরিয়া গনোরি। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 5 দিন, মানে 2 থেকে 5 দিনের মধ্যে ওটা কিন্তু তোর শরীরে বিস্তার লাভ করতে পারে। লক্ষণ কী কী হতে পারে? পুরুষদের লিঙ্গ দিয়ে পুজ নিঃসরণ হবে, এই ছবি অনুযায়ী তোরা দেখতে পারিস। মূত্রত্যাগের সময় মূত্রনালীতে জ্বালা, চুলকানি, এপিডিডাইমিস জ্বালা, মাথা ব্যথা, মলদ্বার থেকে রক্তপাত, স্ত্রীদের মাসিক চক্রের মধ্যভাগে রক্তক্ষরণ হওয়া ইত্যাদি। কারণ রক্তক্ষরণ একমাত্র আমরা মাসিক চক্রেই দেখতে পাবো, এর মাঝে যদি কখনো হয় তার মানে বুঝতে হবে ওটার জন্য অন্য কোনো কারণ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু তৎক্ষণাৎ ডায়াগনোজ করাতে হবে যে কোনো প্রবলেম হয়েছে কিনা। রোগ বিস্তার বা ট্রান্সমিশন, এটি এক ধরনের এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা ভিডি বা ভেনারেল ডিজিজ। আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সংসর্গ, মানে ধর এমন কোনো ব্যক্তি যে অলরেডি এটা এফেক্টেড এবং আমরা সেটা জানি না, তার সঙ্গে যদি যৌন সংসর্গ করা হয়, আক্রান্ত রোগীর বাথরুম ব্যবহার বা আক্রান্ত রোগীর বিছানা ব্যবহার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হতে পারে। তাই এগুলোতে কিন্তু এড়িয়ে চলা উচিত, কোনো অপরিচিত ব্যক্তির এগুলো ব্যবহার না করাই বেটার। রোগ নির্ণয়, মিশ্রিত পদার্থের গ্রাম স্টেইনিং এবং কালচার করে কিন্তু রোগ নির্ণয় করা যেতে পারে। আচ্ছা, সিফিলিসে কি বলছে, এর প্যাথোজেন হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 90 দিনের মধ্যে এটা আমরা বুঝতে পারবো, মানে আমাদের বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পেতে থাকবে। যেমন মিউকাস, পর্দা, জনন অঙ্গ, পায়ুর চারপাশে ক্ষত, দেখ এখানে ক্ষত দেখতে পাচ্ছি, সেই ক্ষত এরকম দেখা যেতে পারে। ঘা হওয়া, সুচিকিৎসা না হলে হৃৎপিণ্ড আক্রান্ত হয়, বন্ধ্যাত্ব দেখা যেতে পারে, অর্থাৎ ফ্যামিলি আগে এগোবে না, বন্ধ্যাত্ব হয়ে যাবে। তো অন্ধত্ব, পক্ষাঘাত হতে পারে, এগুলো হচ্ছে লক্ষণ। আচ্ছা, রোগ বিস্তার কীভাবে হতে পারে, এটিও এক প্রকারের কিন্তু এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড। আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন মিলন, মায়ের থেকে, অর্থাৎ ধর এরকম হয়েছে যে মা কোনো কারণে কনসিভ করার পরে দেখা গিয়েছে যে সে এটা এফেক্টেড, তাহলে সেক্ষেত্রে কিন্তু মায়ের দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে কিন্তু ভ্রূণেও বিস্তার লাভ করতে পারে, কিন্তু ভ্রূণ কিন্তু এখানে কোনো কাজ করেনি, যেটা হয়েছে মায়ের মধ্যে হয়েছে, কিন্তু প্লাসেন্টার মাধ্যমে, যেহেতু ভ্রূণ ভেতরে আছে এবং মায়ের সঙ্গে প্লাসেন্টা দ্বারা যুক্ত আছে, আর প্লাসেন্টার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু আদান প্রদান হয়, সেই প্লাসেন্টার মাধ্যমে কিন্তু রোগটাও বিস্তার লাভ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু খুব সচেতন থাকা উচিত। এবার দেখ, সিফিলিস কত রকমের হতে পারে। একটা হচ্ছে অর্জিত, একটা সহজাত। সহজাত মানে আগের থেকে নিয়ে এসছি, আর অর্জিত মানে পরবর্তীকালে। যেমন দেখ, অর্জিতর মধ্যে প্রারম্ভিক অর্জিত সিফিলিস, বিলম্বিত অর্জিত। প্রারম্ভিকের মধ্যে প্রাথমিক, গৌণ, সুপ্ত। বিলম্বিতের মধ্যেও সুপ্ত, টার্সিয়ারি, কোয়াটার্নারি। আচ্ছা, সহজাতর মধ্যে প্রারম্ভিক সহজাত আর বিলম্বিত সহজাত। তোদের বইয়ে শুধু এটুকুই দেওয়া আছে, এই সম্পর্কে খুব বেশি বিস্তারিত দেওয়া নেই, সুতরাং পড়ারও তেমন খুব একটা গুরুত্বপূর্ণ নয় এটা। আচ্ছা, রোগ নির্ণয় তোরা শুধু পড়ে রাখবি, এখানে যে প্যাথোজেনের নামগুলো বলেছেন, প্যাথোজেনের নাম, যে প্যাথোজেন প্লাস ইনকিউবেশন পিরিয়ড, এ সমস্ত কিন্তু এতটাই, যে প্যাথোজেন, ইনকিউবেশন পিরিয়ড, এগুলোই বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়া এখানে তেমন কিছু নেই। আচ্ছা, রোগ নির্ণয়টা দেখে রাখবি। রোগ নির্ণয় VDRL, এই টেস্টের মাধ্যমে কিন্তু রোগটা নির্ণয় করা যেতে পারে যে তোর সিফিলিস হয়েছে কিনা, আর আগেটা ছিল কালচারের মাধ্যমে। আচ্ছা, এইডস, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এইডসের প্যাথোজেন কি,
হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ HIV তোরা শুনেই থাকবি, কারণ এই রোগে প্রত্যেক বছর বহু মানুষ মারা যায়। আচ্ছা, HIVটি সর্বপ্রথম দেখা যায় ফ্রান্সের LUC মনস্ট্রের 1963 এবং রবার্ট গ্যালো এই 1984 এরা দুজন মিলে কিন্তু এটি আবিষ্কার করেন। এটি এক ধরনের রেট্রো ভাইরাস। এদের জেনেটিক বস্তুটি হলো RNA, অর্থাৎ RNAর মাধ্যমে কিন্তু এরা এই রোগটা বিস্তার করছে। সমকামী বা দেহ ব্যবসায়ী যাই বল, সেই সেম সেক্সুয়ালি ট্রান্সমিটেড। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 6 মাস থেকে 10 বছর, মানে 10 বছর লেগে যেতে পারে কিন্তু ওর লক্ষণটা প্রকাশ পেতে। তো এটা খুব ভয়ানক একটা ডিজিজ, কারণ তুই খুব সহজে ধরতে পারবি না যে এটা হয়েছে। এইডসের লক্ষণ কখন প্রকাশ পায়? দেখ, HIV সংক্রমণ হলেই যে এইডস হবে এমন কিন্তু কোনো মানে নেই, কিন্তু যদি HIV সংক্রমণ হওয়ার ফলে তোর রক্তে যে T4 কোষ আছে সেই কোষের পরিমাণ প্রতি সিসিতে 200-এরও কম হয়ে যায়, অর্থাৎ তোর যে টি কোষ, টি সেল, ওটা কমে যাচ্ছে দিন দিন, এবং তার ফলে তোর কি হবে, তোর অনাক্রম্যতা হবে, তুই উইক হয়ে পড়বি, সহজে কোনো রোগ প্রতিরোধ করতে পারবি না। তো এই সমস্ত দিন দিন এই ধরনের লক্ষণগুলো দেখা যেতে পারে T4 যদি কমে যায় রক্তে, প্রতি সিসিতে কত, 200-এরও কম, তাহলে বুঝতে হবে যে এমন কোনো একটা প্রবলেম হয়েছে এবং সেটার তৎক্ষণাৎ কিন্তু ডায়াগনোজ করাতে হবে। দেখ, প্রাথমিক দশাতে কি হতে পারে, এই দশাটি আক্রান্ত হওয়ার 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই দেখতে পাওয়া যায়, এর স্থায়িত্বকাল 2 সপ্তাহ। যে লক্ষণগুলি এই দশায় দেখা যায় সেগুলি হলো, যেমন তোর জ্বর হতে পারে, অবসাদ, গলায় ঘা, লিম্ফ অ্যাডিনোপ্যাথি, হাতের তালুতে বা পায়ে র্যাশ দেখা যেতে পারে, রক্তের WBC হোয়াইট ব্লাড সেল এর সংখ্যা কমে যেতে পারে, এবং ব্যক্তি রোগে আক্রান্ত হওয়ার 3 থেকে 4 সপ্তাহ পরে রক্তে এই অ্যান্টিবডিটি দেখা যায়। অর্থাৎ 3 থেকে 4 সপ্তাহর আগে তুই কিন্তু বুঝতে পারবি না যে তোর এমন কিছু হয়েছে, তোর নর্মাল জ্বর ঠর হবে, তারপরে 3 থেকে 4 সপ্তাহ পর এই অ্যান্টিবডি তুই দেখতে পাবি, যদি তুই আর কি ডায়াগনোজ করাস। মধ্যম বা বিলম্বিত দশায় যেটা হয় সেটা এই দশার স্থায়িত্বকাল অনেকটা বেশি। রক্তে ভাইরাসের উপস্থিতির হার কম হয় বা রক্তে ভাইরাসের অনুপস্থিতির জন্য কোনো উপসর্গ তেমন একটা দেখা যায় না। HIVটি লিম্ফ নোডে প্রবেশ করে এবং ARC এইডস সংক্রান্ত কমপ্লেক্স তৈরি করে। জ্বর এবং অবসাদ এখানেও দেখা যাবে, ওজন ধীরে ধীরে কমতে থাকবে এবং লিম্ফ অ্যাডিনোপ্যাথি দেখা যাবে। আচ্ছা, শেষ পর্যায়ে যেটা হবে, এইডসের শেষ পর্যায়ে CD4+ কোষের পরিমাণ একদম কমে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে, ক্যাপোসি সার্কোমার সৃষ্টি হয়, সেরিব্রাল লিম্ফোমা দেখা যায়, মুখ এবং গলবিল ও ক্রাসনালীতে যা দেখা যায় তাকে বলা হয় ক্যান্ডিডাইসিস। এটা মনে রাখবি যে কোন দশায় কি কি লক্ষণ প্রকাশ পাচ্ছে। আচ্ছা, রোগ বিস্তার কিভাবে হচ্ছে? HIV সাধারণত রক্ত ও বীর্যের মাধ্যমে বিস্তার লাভ করে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সূচ, ব্লেড, এই ধরনের জিনিসপত্র যদি কোনো নর্মাল মানুষ ব্যবহার করে যে সুস্থ, তার কিন্তু আক্রমণ বা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো গর্ভবতী মায়ের দুধের মাধ্যমেও কিন্তু এই রোগ বিস্তার লাভ করতে পারে, কৃত্রিম মাধ্যমে শুক্রাণুর প্রবেশের মাধ্যমেও কিন্তু হতে পারে। আচ্ছা, রোগ নির্ণয় কি? এলাইজা টেস্ট এবং ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট এর সাহায্যে কিন্তু রোগ নির্ণয় করা সম্ভব। হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি এর প্যাথোজেন কি? হেপাটাইটিস বি ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ড 30 থেকে 80 দিন। লক্ষণ কী কী প্রকাশ পাবে? অবসন্নতা, জন্ডিস, হলুদ হয়ে যাবে সমস্ত কিছু, মানে ত্বক, মেইনলি স্কিন হলুদ হয়ে যাবে, স্থায়ী বা চোখও অনেক সময় হলুদ হয়ে যায়, যাই হোক স্থায়ী হালকা জ্বর, উদর অঞ্চলে ব্যথা, ত্বকে র্যাশ নির্গত হওয়া, এই ধরনের কিন্তু লিভার, এগুলো কিন্তু ডায়াগনোজ করলে ধরা পড়বে যদি ধর এই ধরনের সমস্যা কারো দেহে প্রকাশ পাচ্ছে। আচ্ছা, রোগ বিস্তার কিভাবে হয়? রক্ত সঞ্চারণ, মানে ধর কারো হয়েছে এবং তার থেকে তুই রক্ত নিলি, বা অসুরক্ষিত যৌন মিলন, লালা, অশ্রু, এগুলোর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। নাক কান বেঁধানো, ট্যাটু করা, তোরা যে ট্যাটু করতে যাস নিজেকে কুল দেখানোর জন্য, তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে, তো সাবধান। আক্রান্ত ব্যক্তির ব্লেড বা খুর ব্যবহার, মায়ের থেকে শিশুর দেহে প্লাসেন্টার মাধ্যমে সঞ্চারিত কিন্তু হতে পারে। এর আগেও আমরা দেখলাম মায়ের থেকে শিশুর দেহে প্লাসেন্টার মাধ্যমে সঞ্চারিত হয় সিফিলিস, তো এটাও কিন্তু হতে পারে। আচ্ছা, রোগ নির্ণয় কীভাবে করবো? এলাইজা টেস্ট এবং হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট এর মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারবো। আর চিকিৎসা কি? এর চিকিৎসা হচ্ছে আমরা দেখবো যে হেপাটাইটিস বি ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়, তো এর মাধ্যমে কিন্তু এটা নিরাময় করা সম্ভব। আচ্ছা, জেনিটাল হার্পিস, তোরা মনে রাখবি এইচ দিয়ে
এইচ, এইচ দিয়ে স্টার্ট হওয়া 3টে রোগ কি কি? HIV, মানে এইচআইভি একটা প্যাথোজেন, এছাড়া হারপিস, আরেকটা হচ্ছে হেপাটাইটিস। এই 3টে রোগ, এগুলো কিন্তু একদম সেরে যাবে এমন কিন্তু হয় না। এগুলোর তেমন কোনো ট্রিটমেন্ট নেই যে এগুলো একদম কিউরেবল যাকে বলে, কিন্তু নয় এগুলো। এগুলো একবার হলে সারা জীবন তোকে ওষুধ খেয়ে যেতে হবে, এবং এমনও হতে পারে যে তার আয়ু কিছুটা কমে গেল। তো এগুলো কিন্তু সারে না, এগুলো মারাত্মক রোগ। যাই হোক, তো আমরা এখানে দেখব জেনিটাল হারপিস প্যাথোজেন কি? হারপিস সিমপ্লেক্স ভাইরাস, যেটা আমি কেবলই বললাম। লক্ষণ কি? বহির্জনন অঙ্গ বা পায়ুর চারপাশে হারপিসের মতো উদ্ভিদ বেরোবে, চুলকানি হবে, ব্যথা হবে, যোনি মানে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রেও হয়, মূত্রনালী থেকে রস বেরোতে থাকবে। তো আক্রান্ত স্ত্রীলোক যদি গর্ভবতী হয় তাহলে কিন্তু নবজাতকেও বিস্তার লাভ করার একটা চান্স রয়েছে। রোগ বিস্তার ওই যৌন মিলনকালে যোনিরস থেকে, এই ধরনের রোগ কিন্তু। তো মেইনলি যেটা ইউজ করতে হবে দ্যাট ইজ কন্ডোম, এবং যে কোনো অপরিচিত মানুষের থেকে দূরে থাকাই বেটার। আচ্ছা, রোগ নির্ণয় কি? PCR এর মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারবো। চিকিৎসা, এই কিছু কিছু ওষুধ রয়েছে, এর মাধ্যমে সম্ভব নিরাময় করা, কিন্তু একদম 100% কিউরেবল কিন্তু নয়। আচ্ছা, এই রোগগুলো একবার দেখে নিবি। ট্রাইকোমোনিয়াসিস, ক্ল্যামাইডিয়াসিস, জননেন্দ্রিয়ের আঁচিল, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে এগুলোর প্যাথোজেনগুলো পড়ে রাখবি। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ কেন দরকার? কেউ যদি আনওয়ান্টেড, ও জানেই না কিন্তু ও কনসিভ করে নিয়েছে, তো তার পক্ষে সম্ভব না। ধর একটা মানুষ ভীষণ উইক, এখন সে কনসিভ করে নিয়েছে, তার ভেতরে আরেকটা নতুন শিশু তৈরি হচ্ছে, একটা নতুন প্রাণ তৈরি হচ্ছে, তো তার পক্ষে তো সম্ভব না তাকে জন্ম দেওয়া যদি সে উইক হয়ে থাকে। তো এক্ষেত্রে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সেটা কীভাবে করা যেতে পারে? স্পেসিং পদ্ধতি একটা রয়েছে, একটা সার্জিক্যাল পদ্ধতি রয়েছে। তো আমরা আগে স্পেসিংটা দেখব, যেটা আমাদের হাতে রয়েছে। আমরা কিভাবে এটা করতে পারি? প্রাকৃতিক পদ্ধতি, যেমন নিরাপদ সময়, LAM, তুলে নেওয়া পদ্ধতি, এছাড়াও বাধাদায়ক, মানে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলনকেই বাধা দিয়ে দেবে। তো তার ফলে ওটা পরবর্তীকালে যে নিষেক হবে বা তারপরে একটা বেবি তৈরি হবে, ওই পদ্ধতিটা আসবেই না। তো ওটা একটা ভালো পদ্ধতি। এছাড়া রাসায়নিক কিছু পদ্ধতি রয়েছে, কিছু জেল, ক্রিম রয়েছে, সেগুলোও আমরা দেখব। তো আমরা দেখে নেব। তো প্রথমেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার, স্পেসিং আর সার্জাইকাল। আচ্ছা, স্পেসিংয়ের মাধ্যমে আমরা কি দেখছি? যেমন স্পেসিং মানে গ্যাপ দেওয়া। বা গ্যাপটা কীভাবে দেব? প্রাকৃতিক পদ্ধতি রয়েছে, বাধাদায়ক, রাসায়নিক। তো প্রাকৃতিক পদ্ধতি এটিও 3 প্রকার। প্রথমত নিরাপদ সময়। আচ্ছা, নিরাপদ সময় কি? ঋতুচক্রের এমন একটা নির্দিষ্ট সময়ে যদি যৌন মিলন করা হয় যেখানে স্পার্ম বা ডিম্বাণু কন্ট্যাক্ট করা সম্ভব নয় সেম টাইমে, সুতরাং নিষেক সম্ভব নয়। তো দেখ, বলেছি ঋতুচক্রের মাঝামাঝি সময় 14 থেকে 18 দিন, এই সময় নিষেক কিন্তু হয়। ডিম্ব নিঃসরণ হওয়ার 48 ঘন্টার মধ্যে নিষেক ঘটে। এবার এই সময়ে যদি যৌন মিলনটা এড়িয়ে চলা যায় তাহলে কিন্তু চান্স কম থাকবে কনসিভ করার। তারপরে তুলে নেওয়া পদ্ধতি। তুলে নেওয়া কি? যৌন মিলনকালে বীর্যপাতের ঠিক পূর্বে যদি লিঙ্গ তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে বীর্যও আসছে না, আর তোর যে স্পার্ম সেটিও যাচ্ছে না ডিম্বাণুর কাছে। তো এটা কিন্তু নিরাপদ সময়ের উপর ডিপেন্ড করছে। তো এটা রিস্কি, বাট এটাও করা যেতে পারে। তারপরে দুগ্ধক্ষরণকালীন বা ঋতু না হওয়া, যেমন কোনো একটা মা, তার সদ্য ডেলিভারি হয়েছে, তারপরে কিন্তু 3 মাস সময়কালে তার শিশুকে স্তন পান করানো মানে করাতে হবে। তো এই সময় কিন্তু ঋতুস্রাব বন্ধ থাকে। তো এই সময়টাও কিন্তু একটা নিরাপদ সেফ টাইম। এই সময় যৌন মিলন করলে কনসিভ করার চান্স ভীষণই কম। আচ্ছা, বাধাদায়ক পদ্ধতি। বাধাদায়কের মধ্যে আমরা কি দেখব? যৌন মিলনকালে বীর্যপাতে হঠাৎ যোনির মধ্যে যেতে না পারি, তো এটাকে বলবো আমরা বাধা দেওয়া। যেমন কন্ডোম ইউজ করা, কেউ যদি কন্ডোম ইউজ করে
সেক্ষেত্রে সিমেন্টটা যোনিতে যাচ্ছে না, তার ফলে তোর স্পার্মও যাচ্ছে না। তো সেক্ষেত্রে মানুষ কন্ডোম ইউজ করতে পারে এবং এটা ভীষণ প্রচলিত, এটা করে থাকে। ডায়াফ্রাম, ডায়াফ্রাম সেম জিনিস, কিন্তু কন্ডোম মেইনলি ইউজ করে ছেলেরা আর ডায়াফ্রাম ইউজ করে মেয়েদের। তো এটি রাবারের চাদরের তৈরি সংকোচনশীল নলাকার নিরোধক বিশেষ যোনির মধ্যে এটি আটকে দেওয়া হয়, এটি যোনির ক্ষেত্রে। আর ওটি হচ্ছে পেনিসের ক্ষেত্রে। এর আকার 5 থেকে 10 সেন্টিমিটার। আচ্ছা, ফেমশিল্ডে কি বলেছে, একে স্ত্রীলোকেদের কন্ডোম বলা হয়, এটাও স্ত্রীলোকেদের। এটি এক ধরনের পলি ইউরেথিন পাউচ, দুপাশে দুটি রিং বা বলয় থাকে। ছোটটি যোনির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং বড়টি বাইরের দিকে থাকে। এটা কিন্তু মনে রাখবি যে কন্ডোম মানে যে শুধুই সে সিমেন্টকে আটকাচ্ছে এমন কিন্তু নয়। একটু আগে যে তোরা পড়েছিস সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ওগুলোও কিন্তু বাধা দিচ্ছে, ওগুলোও একজনের দেহ থেকে আরেকজনের দেহে যাচ্ছে না। সুতরাং কন্ডোম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সার্ভাইকাল ক্যাপ দেখ, এই ক্যাপ জরায়ুর সার্ভিক্সে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে বীর্য জরায়ুর মধ্যে প্রবেশ করতে পারে না। তুই আগেই বাধা দিয়ে দিলি সিমেন্টকে ভেতরে যেতে বা স্পার্মকে ডিম্বাণুর কাছে যেতে, সুতরাং ওখানে কনসেপ্ট করার কোনো চান্সই থাকছে না। তো এগুলো খুব ভালো। প্লাস এগুলো নিরাপদ যাকে বলে। ভল্ট ক্যাপ, ভল্ট ক্যাপটা কি, এটি এক ধরনের রবারের বা ধাতুর তৈরি ক্যাপ। এটি সার্ভিক্সের মুখে লাগিয়ে দিলে কিন্তু বীর্য জরায়ুতে প্রবেশ করতে পারে না। তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো একবার করে দেখে নিবি কোনটা স্পেসিং পদ্ধতিতে ইউজ হচ্ছে আর কোনটা রাসায়নিক। এবার রাসায়নিক আমরা দেখব। রাসায়নিকের মধ্যে কি বলছে, বিভিন্ন রকম গর্ভনিরোধক শুক্রাণুনাশক রাসায়নিক পদার্থ বা জেল পাওয়া যায়, মানে যেগুলো আর কি কনসেপ্ট করতে দেবে না। জেলি বা পেস্ট, ফোম বড়ি যেখানে এখানে বলেছে, ক্রিম, ট্যাবলেট, এগুলো একবার করে দেখে নিবি। যে নোনোক্সিনন 9, এটা হচ্ছে তোর রাসায়নিক পদ্ধতি। আচ্ছা, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসটা কি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসের মধ্যে বলেছে যে আইইউডি প্লাস্টিক বা ধাতুর তৈরি ডাবল এস বা টি আকৃতির গঠন বিশেষ, যা যোনিপথ দিয়ে জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। এটি ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস নামেও পরিচিত। আচ্ছা, নন মেডিকেটেড, এটি একটি ক্ষুদ্র টি আকৃতির নন মেডিকেটেড ডিভাইস যা পলিইথিলিন নির্মিত। এর মধ্যে বেরিয়াম সালফেট কিন্তু মিশ্রিত থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, দেখে নিবি কি মিশ্রিত থাকে, বেরিয়াম সালফেট। এটি এক ধরনের লিপেজ লুপ নামে পরিচিত। আচ্ছা, কার্যকারিতা কি, শুক্রাণুর ঊর্ধ্বগতি দমন করে, জরায়ুতে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস ঘটায়। ফ্যাগোসাইটোসিস কথার অর্থ মেরে ফেলে। ফ্যালোপিয়ান নালীর বিচলনের মাত্রা বৃদ্ধি করে, নিষেকে বাধা দেয়। জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে কলাস্থানিক এবং জৈব রাসায়নিক পরিবর্তন ঘটায়, যার ফলে এবার দেখ এন্ডোমেট্রিয়াম স্তরের যদি পরিবর্তন ঘটায় তাহলে সেখানে কনসেপ্ট হতে পারবে না, কারণ ওখানেই তো তোরা আলটিমেটলি ব্লাস্টোসিস্ট গিয়ে রোপণ হয়। এবার সেটা যদি না করতে দেয় তাহলে কোথা থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, মেডিকেটেড কপার নিঃসরণ আইওডির মধ্যে কি পড়ছে, বিভিন্ন ধরনের কপার টি এক প্রকারের আয়নযুক্ত তামার তৈরি গর্ভনিরোধক। এই তামা ব্যাপন ক্রিয়ার ধীরে ধীরে জরায়ুর কোষের মধ্যে প্রবেশ করে, মানে ওই যে কপার টিটা আছে যেটা জরায়ুর ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, সেই কপার টিটা কি এক ধরনের তামা দিয়ে তৈরি সেটা, এবং ধীরে ধীরে ওটা জরায়ুর কোষের মধ্যে প্রবেশ করে। সারাদিনে প্রায় 50 মিলিগ্রাম কপার আয়নিত হয় এবং জরায়ুর প্রাচীরে প্রবেশ করে। এটি স্থানীয় জন্ম নিরোধক হিসেবে কাজ করে এবং টক্সিন সাইটোকাইনিন নিঃসৃত করে। এই টক্সিন শুক্রাণুর চলন রহিত করে, মানে শুক্রাণু যেভাবে চলছে ওটাকেও বাধা দিচ্ছে। তো বাধা দিলে শুক্রাণু চলতে পারবে না, ফলে ডিম্বাণুর কাছে যাবে না, খুব স্বাভাবিক। তো কপারটি জরায়ুতে 3 থেকে 5 বছর প্রতিস্থাপিত রাখা যায় একবার, মানে যদি ভেতরে ঢোকানো হয় তাহলে পরে 3 থেকে 5 বছর ওখানে আমরা রাখতে পারবো কপারটিকে। তো কপারটি 380 এর ক্ষেত্রে 10 বছর। এছাড়া কপারটি ভ্রূণের রোপণে বাধা সৃষ্টি করে। আচ্ছা, এর উদাহরণ কি কি, কাট 200, কাট 7, বা অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে সিইউটি 200, সিইউটি 7, মাল্টিলোড সিইউটি 375। আচ্ছা, এরপরে আমরা দেখব মেডিকেটেড হরমোন নিঃসরণকারী, মানে ধর একবার যৌন মিলনের পর যদি কনসিভ করার চান্স থাকে সেক্ষেত্রে কি করা যেতে পারে সেটাও আমরা দেখব। তো হরমোন নিঃসরণকারী আইওডি, প্রোজেস্টেরন আইওডি, নিবনের গেস্ট্রল,
এর প্রকার হয়। এরা ধীরে ধীরে খুব কম পরিমাণে হরমোন ক্ষরণ করে এবং জরায়ুর এন্ডোমেট্রিয়ামের মধ্যে এমন পরিবর্তন ঘটায় যাতে ওখানে পরবর্তীকালে ব্লাস্টোসিস্ট না রোপণ হতে পারে। তো স্ত্রীলোকের ক্ষেত্রে আয়োডিয়াস হলো আদর্শ গর্ভনিরোধক, বিশেষ করে যারা গর্ভসঞ্চারকে বিলম্বিত করতে বা 2 সন্তানের মাঝখানে গ্যাপ রাখতে চায়। এটা কিন্তু তারা করতে পারে, এটা বেশ গ্রহণযোগ্য। দেখ এটা কেমন দেখতে হয় কপার টিটা, এই দেখ কপার টি। এটা তাহলে কি দিয়ে তৈরি? তামা দিয়ে তৈরি, এটা মনে রাখবি। আচ্ছা, নেক্সট। এরপর আমরা দেখছি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস এর ব্যবহারের অসুবিধা কি হতে পারে। ইন্ট্রা ইউটেরাইনের মধ্যে কী কী পড়ছে আমরা দেখলাম, সিইউটি মানে কপার টি বা আইইউডি। এবার এগুলো ব্যবহারে কি সমস্যা হতে পারে? সংক্রমণের মানে হওয়ার প্রবল সম্ভাবনা থাকে, মানে এর ক্ষেত্রে তোর বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, জরায়ুর অন্তর্গত ফুটোও হয়ে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে মানে দেখা গেল যে ইন ফিউচার আর কনসিভই করতে পারছে না, এমনও হয়ে যেতে পারে। এবং এর ব্যবহারে মাসিক চক্রে অতিরিক্ত রক্তক্ষরণ বা যন্ত্রণাও দেখা দিতে পারে। আচ্ছা, সুতরাং আমার যেটা মনে হয় যে যেটা সব থেকে সেফেস্ট, দ্যাট ইজ কন্ডোম। আচ্ছা, হরমোনাল পদ্ধতিটা কি? মৌখিক গর্ভনিরোধক বড়ি। যেমন ধর যৌনমিলনের পর কনসিভ করার চান্সেস থেকে যাচ্ছে, তাহলে মেয়েটা কি করবে? গর্ভনিরোধক বড়ি, যেমন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন উভয় হরমোন দিয়ে তৈরি এমন বড়িও পাওয়া যায়। এই ট্যাবলেট 21 দিনের কোর্স হয়, ঋতুস্রাবের 5 দিন থেকে, মানে ঋতুস্রাব হওয়ার 5 নাম্বার দিন যেটা, তারপর থেকে 25 দিন ধরে খেতে হয়। আর কোনো দিন খেতে ভুলে গেলে পরের দিন 2টো ট্যাবলেট খেতে হয়, অর্থাৎ কোর্স একদম কমপ্লিট করতে হবে 21 দিনের। আচ্ছা, মৌখিক গর্ভনিরোধক বড়ি যেভাবে গর্ভরোধ করে তা হলো 1 নাম্বার, মানে এটা কিভাবে রোধ করছে? প্রথমত ওভিউলেশনে বাধা দেবে। ওভিউলেশন মানে কি? ডিম্বাণু যে বেরিয়ে আসবে বাইরে, কার্পাস লিউটিয়াম তৈরি হবে পরবর্তীকালে, তো সেই যে বেরিয়ে আসাটাকে ওইটাকে বাধা দেবে, ওভিউলেশন। আচ্ছা, নাম্বার 2, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ভ্রূণের রোপণে বাধা সৃষ্টি করে, সার্ভাইকাল মিউকাস পরিবর্তন ঘটায় এবং শুক্রাণু প্রবেশে বাধা সৃষ্টি করে। শুক্রাণু যাতে ওখানে প্রবেশই না করতে পারে এমন রকম তৈরি করে দেয় পরিবেশটাকে। মৌখিক গর্ভনিরোধক বড়িগুলি খুবই কার্যকর এবং স্বল্প মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া, এর সাইড এফেক্ট কম, রাদার দেন আইইউডিএস অর কাট, এগুলোর থেকে এর সাইড এফেক্ট কিছুটা হলেও কম, এর জন্য এর গ্রহণযোগ্যতা বেশ। আচ্ছা, বর্তমানে স্যাহেলি নামক এক প্রকারের মৌখিক গর্ভনিরোধক বড়ি আবিষ্কৃত হয়েছে। এটি একটি নন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ পিল। এটি সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিডিআরআই যেটা আছে লখনৌতে, ওখানে বিজ্ঞানীরা মানে তৈরি করেছেন আর কি। মনে রাখবেন না, খুব একটা ইম্পর্টেন্ট না, তবে নামগুলো মনে রাখা জরুরি। যেমন এখানে কি কি রয়েছে, মালা ডি, মালা এন, একত্রে কম্বাইন্ড পিল বলা হয়। এটি কৃত্রিম প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন বর্তমান, যা ডিম্বাণু নিঃসরণেই বাধা দান করবে। দেখ, তোর যদি নিষেক না করাতে হয় তো আমি ডিম্বাণুকেই বেরোতে দেবো না বা শুক্রাণুকেই প্রবেশ করতে দেবো না, তো ওই কাজগুলোই কিন্তু এরা করছে। এর সাইড এফেক্ট কিন্তু একরকম নেই বললেই চলে। আচ্ছা, ইনজেকশনের মাধ্যমে গর্ভরোধ কিভাবে হয়? ইনজেকশনের মাধ্যমে গর্ভরোধ করার জন্য 2 রকমের প্রোজেস্টিন ব্যবহার করা হয়, সেই সেমই, আলটিমেটলি ওই হরমোনগুলোই প্রবেশ করাবে ভেতরে। যেমন এখানে এটি এক ধরনের ডিএমপিএ 150 mg 3 মাস অন্তর, অর্থাৎ 300 মিলিগ্রাম 6 মাস অন্তর ইনজেস্ট করা হবে। দ্বিতীয়টি হলো নিটিন 200 মিলিগ্রাম 2 মাস অন্তর। ইমপ্ল্যান্ট বা রোপণ কি? এটি এক ধরনের হরমোন ডিভাইস যা ত্বকের নিচে রোপণ করা হয়। এটি অনেক দিন ধরে গর্ভনিরোধক হিসেবে কাজ করে। নরপ্ল্যান্ট এক ধরনের প্রোজেস্টেরন যা 6টি ক্ষুদ্র ক্যাপসুল দিয়ে তৈরি। এগুলি ত্বকের নিচে ক্ষুদ্র স্থানে কেটে ঢুকিয়ে দেওয়া হয়। যেমন দেখি এই যে এটার হাত, এটা ক্ষুদ্র স্থান করে কেটে দেওয়া হলো এবং ওখানে কিন্তু এটা এই জিনিসটা ইমপ্ল্যান্ট করে দেওয়া হবে। আচ্ছা, এটিও গর্ভনিরোধক হিসেবেই কাজ করে। এমার্জেন্সি গর্ভনিরোধক কি? হঠাৎ অসুরক্ষিত অবস্থায় যৌনমিলন ঘটলে 12 ঘন্টার মধ্যে কি করা হবে? ওভারঅল 2টো বড়ি যদি খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু গর্ভরোধ হয়। এছাড়াও কিছু কিছু বড়ি রয়েছে, যেমন দেখ আইপিল, নভেল, এই ধরনের ওভিলো তাৎক্ষণিক গর্ভনিরোধনের জন্য ব্যবহার করা হয়। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একবার করে পড়ে নিবি আর নামগুলো মনে রাখা ইজ ম্যান্ডেটরি।
আচ্ছা দেখ, সার্জিক্যাল পদ্ধতিটা কি? ধর তোর আর জীবনে কোনোদিনও কনসিভ করার দরকারই নেই বা করবিই না, সেক্ষেত্রে আমরা একবারে সার্জারি করে নিতে পারি। তো সার্জারিটা কি, এটা দুজনের ক্ষেত্রেই করা যেতে পারে, পুরুষদের ক্ষেত্রেও এবং স্ত্রীদের ক্ষেত্রেও। পুরুষদের ক্ষেত্রে আমরা বলবো ভাসেক্টমি, স্ত্রীদের ক্ষেত্রে বলবো টিউবেক্টমি। কেন ভাসেক্টমি? কারণ এখানে ভাসার ডিফারেন্সিয়াটা কি করা হলো, কেটে দেওয়া হলো। কারণ আমরা জানি সেমিনাল টিউবিউলে তোর শুক্রাণু উৎপন্ন হচ্ছে, এবার এই শুক্রাণুটাই এর মাধ্যমে, এই টিউবের মাধ্যমে এখানে আসবে, আর এটার নাম কি, ভাসা ডিফারেন্সিয়া। সুতরাং ভাসা ডিফারেন্সিয়া কেটে মাঝখানে এতখানি ফাঁক রাখা হলো যাতে ইন ফিউচার জোড়া লাগারও চান্স না থাকে, এবং এটা দুজনের ক্ষেত্রে করা হলো, নাহলে এদিক দিয়ে চলে যেতে পারবে। সো দুটো ভাসা ডিফারেন্সিয়ার ক্ষেত্রেই কিন্তু কেটে দেওয়া হবে। দেখ, তাই বলেছে এটি পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ, 1 সেন্টিমিটার করে চিরে দেওয়া হয় এবং মাঝখানে 1 থেকে 4 সেন্টিমিটার ফাঁকা রাখে যাতে পুনরায় আর শুক্রাণু না বেরোতে পারে ওদিক দিয়ে। আচ্ছা, টিউবেক্টমি কি, এটা স্ত্রীলোকেদের ক্ষেত্রে এটা একটা স্থায়ী বন্ধ্যাত্বকরণ। পুরুষদের ক্ষেত্রে কাটা হয়েছিল ভাসা ডিফারেন্সিয়া, এক্ষেত্রে কাটা হবে টিউব অর্থাৎ ফ্যালোপিয়ান নালী, তাই এটার নাম হয়েছে কিন্তু টিউবেক্টমি। সুতরাং তো এটা ল্যাপ্রোস্কোপিক পদ্ধতির সাহায্যে করা যেতে পারে। তাহলে এখানে কি কাটা হলো, টিউবটা দুদিক থেকেই কেটে দেওয়া হলো যাতে ডিম্বাণু আর না আসতে পারে, তার ফলে নিষেকও হবে না। আচ্ছা, ভাসাক্টমি আর টিউবেক্টমির ডিফারেন্সটা একবার দেখে নেওয়া হবে, যেটা পুরুষদের ক্ষেত্রে, এটা স্ত্রীদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে ভাসা ডিফারেন্সিয়া কাটা হচ্ছে, এক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব। আর এখানে স্পার্ম গমনের পথ আটকানো হচ্ছে, আর এটা ডিম্বাণু গমনের পথ। দ্যাটস ভেরি ইজি। আর এটা হচ্ছে একটা পার্মানেন্ট পদ্ধতি। আচ্ছা, গর্ভরোধ এবং গর্ভপাতটা কি? গর্ভরোধ, কন্ট্রাসেপশনটা কি? গর্ভ প্রতিরোধ করাই হলো গর্ভরোধ, মানে যাতে কনসিভ না হওয়াটা, সেটা আমরা কীভাবে হতে পারে সেটা আমরা দেখে নিলাম অলরেডি। এবার গর্ভপাতটা কি, মানে ধর যে অলরেডি কনসিভ করে নিয়েছে কিন্তু সে চায় না যে বাচ্চাটা জন্ম হোক, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে কি স্টেপ নেওয়া যেতে পারে? নাম্বার 1, মেয়েদের অবাঞ্ছিত বা অপরিকল্পিতভাবে গর্ভসঞ্চার ঘটলে গর্ভপাত ঘটানো যেতে পারে। গর্ভপাত হলো গর্ভের ভ্রূণকে পরিণত হওয়ার পূর্বেই মোচন ঘটিয়ে দেওয়া। গর্ভসঞ্চারের 12 সপ্তাহের মধ্যে যদি এই কাজটা সম্পন্ন হয় তাহলে মানে ধর 12 সপ্তাহ পার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু মা যে কনসিভ করেছে তার স্বাস্থ্যে কিন্তু একটা ঝুঁকি আসতে পারে। সুতরাং উচিত যে তার আগেই করে নেওয়া। গর্ভপাত এখন আইনসম্মত, বিশেষ করে 24 সপ্তাহের মধ্যেও করা যেতে পারে, যদিও রিস্কি, বেশ রিস্কি, তাই আগে করিয়ে নেওয়াই বেটার। আচ্ছা, এবার আমরা দেখব এমটিপি। এমটিপিটাকে, এটা স্পন্টিনিয়াস হতে পারে বা থেরাপিউটিক হতে পারে। যখন স্ত্রীলোক তার গর্ভধারণ সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না, তখন ভ্রূণ মাসিক ঋতুস্রাবের মাধ্যমে অনেক সময় বেরিয়ে যায়। তো এটা তো স্বেচ্ছায় হয়ে গেল, মানে স্পন্টিনিয়াস। এর জন্য আমাদের বাইরে থেকে কোনো কাজ করতে হয়নি, তাই এটাকে বলবো আমরা একটা স্পন্টিনিয়াস প্রসেস। আর থেরাপিউটিকটা কি? গর্ভধারণের ফলে যদি মায়ের শরীর ক্ষতিগ্রস্ত হতে থাকে তখন ডাক্তারের নির্দেশানুসারে গর্ভপাত করানো হয়। এটা বিভিন্ন থেরাপির মাধ্যমে হতে পারে এবং এটা 24 সপ্তাহের আগে ঘটাতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে বা ঘটানো সম্ভবই না একরকম। এমটিপি এর অসুবিধা কি হতে পারে? নাম্বার 1, বেশিরভাগ ক্ষেত্রে গর্ভপাত আইন নিয়ম মেনে করা হয় না এবং কিছু অসাধু লোকেরাও এটা করে থাকে, মানে সঠিক নিয়ম অনুযায়ী বা সেফভাবে অনেক ক্ষেত্রে কিন্তু করা হয় না, সেক্ষেত্রে দুজনের জীবনেই কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। এমটিপি এর দ্বারা অনিয়মিতভাবে নিয়ম ভেঙে অনেক সময় কন্যা ভ্রূণ হত্যা করা হয়ে থাকে। সামাজিক, ধর্মীয় ভাবাবেগ এবং নৈতিকতা এমটিপিকে সমর্থন করে না। আচ্ছা, এমটিপি এর তাৎপর্যটা কি? অনেক সময় প্রয়োজন ছাড়া যদি গর্ভসঞ্চার হয় তাহলে কিন্তু এমটিপি প্রয়োজন, অবশ্যই এমটিপি প্রয়োজন। বিভিন্ন রেপ কেস বা বিভিন্ন ক্ষেত্রেই অনেক সময় আনওয়ান্টেড প্রেগনেন্সি দেখা দেয়, তো সেক্ষেত্রে এমটিপি অবশ্যই দরকার, কারণ সবার শরীর সব কিছু নিতে পারে না। তো অসতর্কভাবে বা অসুরক্ষিতভাবে যৌন মিলন করলেও গর্ভসৃষ্টি হয়। আবার যৌন মিলনকালে গর্ভনিরোধক বড়ি কার্যকর না হয়, এমনও হয়ে থাকে যে গর্ভনিরোধক বড়ি অনেক সময় কাজ করছে না কারো বডিতে, সেক্ষেত্রে কিন্তু তার কনসেপ্ট হয়ে যাবে। গর্ভস্থ ভ্রূণ যদি মায়ের ক্ষেত্রে ক্ষতিকর হয় তাহলে কিন্তু এমটিপির দরকার হয়। কোনো মহিলা যদি কোনো ধর্ষণের কারণে গর্ভবতী হয় সেক্ষেত্রেও এমটিপির সাহায্য নেওয়া হয়। প্রয়োজনীয়তা, অবাঞ্ছিত শিশু না চাওয়া, অনেক সময় স্ত্রীলোকের গর্ভসঞ্চার হলে জীবনহানি হতে পারে, যেটা আমি বললাম। গর্ভস্থ ভ্রূণের কোনো বিকলাঙ্গতা যদি দেখা দেয় যে না এরকম সমস্যা হয়েছে বা কারো হাত বা পায়ে বা কোনো ক্রোমোজোম ঘটিত সমস্যা আছে, তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে। আর গর্ভপাত জনসংখ্যা কমাতে সাহায্য করে, কারণ ধীরে ধীরে পপুলেশন আমাদের বাড়ছে, সুতরাং গর্ভপাত ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এবার সমস্ত ক্ষেত্রে অবশ্যই না, ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যার নেওয়ার দরকার নেই বা কোনো প্রবলেম হয়েছে সেক্ষেত্রে তো গর্ভপাত করাটা অবশ্যই জরুরি, কারণ এমনও হতে পারে যে শিশুটা জন্মানোর ফলে আরও বেশি পরিমাণে প্রবলেম দেখা দিচ্ছে। তো এক্ষেত্রে বেটার যে ওটা নাই জন্মাক, কারণ জন্মানোর পর তাকে কষ্ট দেওয়াচ্ছে না জন্মানোই বেটার। আচ্ছা, অ্যামনিওসেন্টেসিসটা কি? যে প্রক্রিয়ায় গর্ভবতী স্ত্রী লোকেদের অ্যামনিওটিক তরল সংগ্রহ করে ভ্রূণকোষ পরীক্ষা করে আমরা ক্রোমোজোমের গঠনগত কোনো অস্বাভাবিকতা আছে কি নেই বা ভ্রূণটা ঠিকঠাক আছে কি নেই এটা আমরা দেখতে পাবো, সেটাকেই বলবো আমরা কিন্তু অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি। কি? মাতৃগর্ভে ভ্রূণ একটা বিশেষ পর্দায় পরিবেষ্টিত থাকে, এটাকে একটা ভ্রূণ এবং এর বাইরে একটা বিশেষ পর্দা আছে যাকে বলবো আমরা অ্যামনিয়ন পর্দা বা অ্যামনিয়ন। অ্যামনিয়ন এবং ভ্রূণের মাঝে কি হয়, এই জায়গাটাতে একটা তরল থাকছে যাকে বলবো আমরা অ্যামনিওটিক তরল। এই তরল সংগ্রহ করে আমরা জানতে পারবো, বলছে আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে বা মাধ্যমে মাতৃগর্ভে ভ্রূণের সঠিক অবস্থান নির্ণয় করে এবং সিরিঞ্জের মাধ্যমে যদি আমরা কিছু পরিমাণ তরল সংগ্রহ করি সেক্ষেত্রে গর্ভধারণের 15 থেকে 16 সপ্তাহ পরে করতে হয় এটা, এবং এই তরলের সেন্ট্রিফিউজ করে আমরা জানতে পারি এএফপি প্রোটিন এগুলোর উপস্থিতি নির্ধারণ করা যায়। এবং আমরা জানতে পারবো, আবার আমরা এটাও কিন্তু জানতে পারবো যেটা স্ত্রী ভ্রূণ মানে কন্যা ভ্রূণ নাকি পুত্র ভ্রূণ, এটাও আমরা জানতে পারবো। প্লাস এর সাথে সাথে ক্রোমোজোমের কোনো গঠনগত অস্বাভাবিকতা আছে কিনা এটাও কিন্তু আমরা জানতে পারবো। তো এটা একটা দারুণ উপায়, কিন্তু অবশ্যই কিছু কিছুদের ক্ষেত্রে ভালো নয়, যারা কিনা কন্যা ভ্রূণ চায় না তাদের ক্ষেত্রে এই জিনিসটা না করাই বেটার। অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য: ভ্রূণ কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার ইত্যাদি পর্যবেক্ষণ করে ভ্রূণের কোনো জিনগত ত্রুটি আছে কিনা জানা যায়। বিশেষ করে ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং শিশুদের ক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এগুলো আছে কিনা এগুলো কিন্তু আমরা জানতে পারবো। কিন্তু এছাড়াও এটার মাধ্যমে অনেক সময় ভ্রূণ কন্যা না পুত্র এটাও নির্বাচন করা যায়, যেটা আমি অলরেডি বললাম। এর অপব্যবহারটা কি? এটাই হচ্ছে অপব্যবহার, যেটা আমরা অনেকে কি করে যারা কিনা কুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা যদি জানে যে কন্যা ভ্রূণ আছে সেক্ষেত্রে কিন্তু তারা মেরে ফেলার চেষ্টা করে, এবং এটা ভীষণই খারাপ একটা বিষয়। আচ্ছা আচ্ছা বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব কি? বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি হলো অনেক সময় নিয়মিত বা অনিয়মিত যৌন জীবনযাপন করেও তাদের সন্তান হচ্ছে না, তাকে বলবো আমরা বন্ধ্যা। সেই সমস্ত মানুষদের বলা হয় বন্ধ্যা, বা এই রোগটাকে বলা হয় বন্ধ্যাত্ব। এটা বিভিন্ন কারণে হতে পারে, হরমোনাল কারণ হতে পারে, বিভিন্ন রোগ থাকতে পারে যেগুলো আমরা দেখেছি অলরেডি, রিপ্রোডাক্টিভ অর্গানের কিছু রোগ রয়েছে। তো বন্ধ্যাত্বের প্রকারভেদ কি? মুখ্য বন্ধ্যাত্ব: যে সমস্ত স্ত্রীলোক কোনোদিনই সন্তান ধারণ করতে পারে না সেটা হচ্ছে মুখ্য বন্ধ্যাত্ব। আর গৌণ কি? যে না একবার করেছে কিন্তু তারপর থেকে আর করতে পারছে না বা অসফলতা ব্যর্থতা দেখা দিচ্ছে, এটা হচ্ছে গৌণ। এটা হচ্ছে বন্ধ্যাত্বের প্রকারভেদ, মুখ্য আর গৌণ। আচ্ছা, সহযোগী জননগত প্রযুক্তি কী কী থাকতে পারে? যখন কোনো দম্পতি কোনোভাবেই সন্তান ধারণ করতে পারছে না তখন বিশেষ কিছু আমরা আধুনিক জননগত প্রযুক্তির মাধ্যমে কিন্তু তাদের সন্তান ধারণের পরামর্শ তাদেরকে দেওয়া হয়, মানে ডাক্তাররা তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে, যেমন আইভিএফ, জিআইএফটি। এছাড়াও রয়েছে, আমরা আগে দেখে নিব আইভিএফটা কি। আইভিএফ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইটি হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার। কীভাবে হয়? টেস্ট টিউব বেবি তৈরির প্রযুক্তি। দুটি পদ্ধতি গ্রহণ করা হয়। এক হচ্ছে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো, যাকে বলবো আমরা ইনভিট্রো নিষেক। এক্ষেত্রে কি হচ্ছে, দেহের বাইরে তোর মিলনটা ঘটাচ্ছে দেহের বাইরে, কিন্তু যখন ওটা নিষেকের পর 4 থেকে 8টি কোষ বিশিষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার মাতৃ জরায়ুতে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, মানে সেম মা, ওনারই তোর ডিম্বাণু, কিন্তু বাইরে ওটাকে নিষেক ঘটানো হলো এবং তারপরে প্রবেশ করানো হলো। এটা হচ্ছে তোর আইবিএফ। আর গিফটটা কি? বা গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। এটা কি? ল্যাপ্রোস্কোপির সাহায্যে অসংখ্য চলনশীল শুক্রাণু 2 থেকে 5 মিলিয়ন এবং দুটি অনিষিক্ত ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে একসাথে প্রবেশ করিয়ে দেওয়া হলো, আলাদা করে প্রবেশ করিয়ে দেওয়া হলো, এবং ফ্যালোপিয়ান নালীতে শুক্রাণু এবং ডিম্বাণুকে নিষিক্ত করে এই প্রকার নিষেককে বলবো ইনভিভো। এটা ইনভিভো কেন বলছে? এখানে নিষেকটা দেহের ভেতরেই ঘটছে, আর আইভিএফ এর ক্ষেত্রে নিষেকটা কিন্তু দেহের বাইরে ঘটছিল, তাই জন্য ওটা ইনভিট্রো। আর এটা ইনভিভো কারণ নিষেক দেহের ভেতরে। এই পদ্ধতিতে প্রথমে স্ত্রীলোকের ডিম্বাশয় থেকে ডিম্বাণু অপসারণ করা হয়, এরপর শুক্রাণু সহ একসাথে ডিম্বাণুকে ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করা হয় বা প্রতিস্থাপন করা হয়। এই পদ্ধতিটি 1984-এ রিকার্ডো অ্যাশ আবিষ্কার করে থাকেন, এবং সেখানে কিন্তু অনেক ধরনের হরমোনাল ইনজেকশনও দেওয়া হয়। আচ্ছা, জিফট, ZIFT, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। এটা হয় 1986-এ
ডেভোরিজিভড পদ্ধতি আবিষ্কার করেন। এক্ষেত্রে দেহের বাইরে নিষেক ঘটানো হয় নিষিক্ত ডিম্বাণু এবং জাইগোটিক ল্যাপ্রোস্কোপির সাহায্যে, সেম অ্যাজ আইভিএফ। এটাও দেহের বাইরে কিন্তু নিষেক ঘটানো হচ্ছে। আচ্ছা, আইসিএসআইটা কি? ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এই পদ্ধতিতে ডিম্বাণুর মধ্যে কি হয়, শুক্রাণুটাকে ইনজেক্ট করা হচ্ছে সরাসরি। দেখ, একটাতে দেহের বাইরে নিষেক করানো হলো, একটাতে দেহের ভেতরে নিষেক করানো হলো, কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হলো। আর এক্ষেত্রে আইসিএসআইতে ডিম্বাণুর মধ্যে শুক্রাণুটাকে ইনজেক্ট করা হলো, দ্যাট ইজ আইসিএসআই, অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এআইটা কি? এক্ষেত্রে পুরুষ যখন স্ত্রীলোকের জননাঙ্গে রোপণে অক্ষম হয়, তখন হয় স্বামীর অথবা অন্য কোনো সুস্থ স্বাভাবিক দাতার বীর্যকে কৃত্রিম উপায়ে যোনিপথে কিন্তু প্রবেশ করানো হয়। এটা হচ্ছে তোর এআই বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আচ্ছা, আইভিএফ এর গুরুত্ব কি? আইভিএফ এর গুরুত্ব, আইভিএফ এর ফলে নিঃসন্তান দম্পতি যারা ধর অনেক দিন ধরে সন্তান চাইছে কিন্তু পাচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ একটা ম্যাজিক। নাম্বার 2, অতিরিক্ত প্রাথমিক ভ্রূণগুলি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয়, যেগুলো মানে অতিরিক্ত ভ্রূণ থেকে যাচ্ছে, কারণ সব ভ্রূণ তো একসাথে দিয়ে দেবে না। আইভিএফ একটি ব্যয়বহুল পদ্ধতি, সেই কারণে সাধারণ মানুষ কিন্তু এটা কাজে লাগাতে পারে না। আইভিএফ এর মাধ্যমে প্রতিস্থাপিত ভ্রূণ অধিকাংশ ক্ষেত্রে রোপিতই হয় না, চান্সেস কম থাকে অ্যাকচুয়ালি। আইভিএফ এর মাধ্যমে দম্পতি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং গর্ভধারণের কিন্তু ইচ্ছা প্রকাশ করে থাকে, মানে স্বেচ্ছায় এই ভ্রূণই নেওয়া হলো বা কন্যা ভ্রূণই নেওয়া হলো বা পুত্রভ্রূণই নেওয়া হলো, এটা কিন্তু স্বেচ্ছায় অনেকেই করে থাকে। আচ্ছা, নবজাতক বা টেস্ট টিউব বেবি, ইনভিট্রো নিষেকের সাহায্যে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট থেকে উৎপন্ন ভ্রূণ 8 থেকে 16 কোষ বিশিষ্ট মহিলা জরায়ুতে প্রতিস্থাপন করার ফলে মহিলাটি গর্ভধারণের মাধ্যমে যে শিশুর জন্ম দেওয়া হয়, সেই শিশুটিকে বলবো আমরা টেস্ট টিউব বেবি, যেটা আমরা দেখলাম যে কিভাবে তৈরি হচ্ছে, আর সেই শিশুটিকে বলা হয় কিন্তু টেস্ট টিউব বেবি। আচ্ছা, সারোগেট মা বা ধাত্রী মাটা, দেখ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো মহিলা, ওর ডিম্বাণু ঠিক আছে কিন্তু ওর যে জরায়ু, সেখানে এন্ডোমেট্রিয়ামের পরিবেশটা সঠিক নয়, একটা ডিম্বাণু মানে ওখানে নিষেক খাওয়ার পর ওখানে রোপিত হওয়ার জন্য সঠিক নয়। সেক্ষেত্রে আমরা অন্য কোনো মহিলাকে বেছে নিই এই কাজটা করে দেওয়ার জন্য, মানে ডিম্বাণু এবং শুক্রাণু নির্দিষ্ট কাপলেরই হবে, কিন্তু সেটা রোপিত হবে অন্য কোনো মায়ের জরায়ুতে। তো সেই মাটাকে বলা হবে সারোগেট মাদার। যখন কোনো মহিলা অর্থের বিনিময়ে শর্ত সাপেক্ষ অন্য দম্পতির ভ্রূণ জরায়ুতে ধারণ করে 9 মাস 10 দিন প্রতিপালন করে এবং শিশু জন্মের পর তার আসল মা বাবার কাছেই ফিরিয়ে দেয়, তাকে বলবো আমরা সারোগেট মা বা ধাত্রী মা। স্পার্ম ব্যাংক বা শুক্রাণু সঞ্চয়, কৃত্রিম গর্ভসঞ্চারের উদ্দেশ্যে বিভিন্ন প্রাণীর উর্বর পুরুষ বা ফার্টাইল মেল। ফার্টাইল কথার অর্থ কি? যে করতে মানে যে সক্ষম হবে স্পার্ম দিতে, বা যার স্পার্ম থেকে একটা বেবি তৈরি হতে পারে, বন্ধা নয়, থেকে কৃত্রিম পদ্ধতিতে বীর্য সংগ্রহ করে তাকে হিমায়িত মানে সঞ্চয় করে রাখা হয় সেখানে শুক্রাণুটাকে। এবং অনেকেই আছে যারা নাকি সিঙ্গেল মাদার, সেক্ষেত্রে কিন্তু তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারে। আচ্ছা, শুক্রাণুকে সক্রিয় রাখার জন্য হিমায়িত বীর্যকে তরল নাইট্রোজেন -190°C সঞ্চয় করে রাখা হয় শুক্রাণুকে সঞ্চিত রাখার জন্য। কততে? -190°C। আচ্ছা, শুক্রাণু ব্যাংকের প্রয়োজনীয়তা কি? উন্নত প্রজাতির গরু, মহিষ, মুরগি, শূকর ইত্যাদি প্রাণীর বীর্য মজুত করে রাখা যায়। শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রেই হচ্ছে এমন কিন্তু নয়। যেসব স্ত্রী প্রাণীদের স্বাভাবিক উপায়ে গর্ভসঞ্চার হয় না, তাদের ডিম্বাণু সঞ্চার এইভাবে শুক্রাণুর মাধ্যমে নিয়ে কিন্তু তারা কনসিভ করতে পারবে, এবং সেটা সমস্ত প্রাণীদের ক্ষেত্রেই, শুধু যে মানুষের ক্ষেত্রে এমন কিন্তু নয়। ডিম্বাণু ব্যাংক বা ওভা ব্যাংক, কৃত্রিম গর্ভসঞ্চারের উদ্দেশ্যে স্ত্রী দেহ থেকে ডিম্বাণু সংগ্রহ করে দেহের বাইরে পদ্ধতিতে হিমায়িত করে সঞ্চয় করে রাখার পদ্ধতিকে বলবো আমরা ডিম্বাণু ব্যাংক। মানে যেভাবে শুক্রাণুকে সঞ্চয় করে রাখা যায়, ঠিক সেমভাবে ডিম্বাণুকেও কিন্তু সঞ্চয় করে রাখা যায় -190°C উষ্ণতায়। আচ্ছা, ডিম্বাণু ব্যাংকের প্রয়োজনীয়তা কি? যেসব মহিলা ডিম্বাণু উৎপাদনে অক্ষম, সেক্ষেত্রে কিন্তু তাদের জরায়ু স্বাভাবিক, কিন্তু সে জরায়ু রোপণ করা যেতে পারে কিন্তু ডিম্বাণু উৎপাদন করতে পারছে না, তারা কিন্তু এই পদ্ধতিটি সহায়তা নিতে পারে। দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির ফলে ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন না হলে ডিম্বাণু ব্যাংক থেকে কিন্তু অনেকেই ডিম্বাণু সংগ্রহ করে। নবজাতক সৃষ্টির জন্য অর্থাৎ টেস্ট টিউব বেবি, ডিম্বাণু ব্যাংক থেকে কিন্তু ডিম্বাণু সংগ্রহ করা যেতে।
তো এটা একবার তোরা দেখে নিবি। সামারি মেইনলি যে জননাঙ্গের সুরক্ষায় কী কী করতে হবে বা না করতে হবে, কী সচেতনতা গ্রহণ করা উচিত, এইচআইভি রোগের ভাইরাস কী, গনোরিয়া রোগের জীবাণু কী, কী ট্রিটমেন্ট কী, সিফিলিসের প্যাথোজেন কী, তারপরে প্যাথোজেন কাকে বলে। আচ্ছা, তারপরে অ্যামনিওসেন্টেসিসের পদ্ধতিতে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায়, ট্রু বা ফলস আসতে পারে। এলাইজা টেস্ট কোন রোগ নির্ণয় করা হয়, এইচবিভি হেপাটাইটিস রোগের ভাইরাস কী, এই ধরনের কিন্তু এগুলো একবার করে দেখে নিবি। তো চ্যাপ্টারটা ভীষণই ইম্পর্ট্যান্ট। এর পরের ক্লাসে আমি যা কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।